আয়ুষীকে 24 ঘন্টার মধ্যে ফিরে দিবে, কথা দিল তার পরিবারের কাছে পরশুরাম। অন্যদিকে তটিনী পিকো লাট্টুর কাছে শপথ করল সে হারবে না, জিতবে পরশুরাম। হ্যাঁ ব্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ভূমিকা দীপালি প্রাচী চলে এসেছে পরশুরামের বাড়িতে। এসেই বলে আমরা আসতে পারি। পরশুরাম তো তাদেরকে দেখে অবাক হয়ে যায়, বলছে আসুন আসুন আপনারা বসুন। প্রাচী বসো। বসুন মা, আমি একটু চা করে আনি, তটিনী তো বাড়িতে নেই, তাই নিজেই বানিয়ে আনতে হবে। সঙ্গে সঙ্গে ভূমিকা বলে না না, চা করার দরকার নেই, আমরা জানি তটিনী বাড়িতে নেই, আমরা যেখানে অন্য একটি প্রয়োজনে এসেছি। পরশুরাম অবাক হয়ে বলে আপনি এরকম করে কেন কথা বলছেন? ভূমিকা তখন বলে আজ এখানে কোনো আত্মীয় আসেনি, তোমার শাশুড়ি মা আসেনি বা আমি প্রাচী, কেউ তোমার আত্মীয় নেই, বুঝতে পেরেছ? আমরা এসেছি স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরামের কাছে, সেই অফিসারের কাছে যার ওপর ভরসা করে আমাদের বাড়ির মেয়েকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলাম। আপনি কখনো সার্কাসে ট্র্যাপিজের খেলা দেখেছেন? সেখানে একজন খেলোয়াড় একটা মেয়েকে শূন্য ছেড়ে দেয়, কারণ সে জানে অন্য একজন তাকে ঠিক ধরে ফেলবে। চুপ করে অবাক হয়ে কথা শুনছে ভূমিকা আরও বলতে থাকে আমরাও ঠিক সেই বিশ্বাস নিয়ে আমাদের মেয়ে আয়ুষীকে বিপদের মুখে পাঠিয়েছিলাম, কারণ আমরা বিশ্বাস করেছিলাম আপনি ওকে রক্ষা করবেন, কিন্তু আপনি পারেননি। যা শুনে পরশুরামের বুকে শুধু তীরের মতো লাগছে। দীপালি বলতে থাকে এখন আয়ুষী কোথায় আছে, কি অবস্থায় আছে আমরা কেউ জানি না, সেজন্য অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছে। প্রাচী বলে মা বৌমণি, তোমরা কিন্তু জামাইবাবুকে অপমান করছো। ভূমিকা তখন বলে আমি বলেছি তো আমি বাড়ির জামের কাছে আসিনি, আমি এসেছি একজন দায়িত্বশীল অফিসারের কাছে, একজন নারী হিসেবে আরেকজন নারীর নিরাপত্তা চাইতে এসেছি। তখন ভূমিকা পরশুরামের দিকে তাকিয়ে প্রশ্ন করে আপনি কি পারবেন একজন অসহায় মেয়েকে নিরাপদে ফিরিয়ে আনতে? পারবেন ওকে সেই সুরক্ষা দিতে? পরশুরাম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। ভূমিকা আবারও বলতে শুরু করে আপনি তো ভগবান পরশুরামের ভক্ত, তাহলে বলুন অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যি কি লড়তে পারবেন, নাকি অপরাধীদের হুমকিতে পিছিয়ে যাবেন? প্রশ্নের জন্য পরশুরামকে আরো বেশি চাপ ফেলে দিচ্ছে। ভূমিকা থামে না। আপনার কথাতেই আমাদের বাড়ির মেয়েকে লক্ষণ রেখা পেরিয়ে বাইরে বেরিয়েছিল, এখন আপনি কি তাকে আনতে পারবেন, নাকি বিজিত নন্দা তাদের পুরো চক্রের ভয়ে সবকিছু চাপা পড়ে যাবে? তারপর কি হবে জানেন? কয়েকটা কোর্টের তারিখ পড়বে, ফাইলের পর ফাইল জমা পড়বে, তারপর ধীরে ধীরে পুরো মামলাটাই হারিয়ে যাবে। আর সেই সুযোগে বিজিত কর্ণ চ্যাটার্জির মতো অপরাধীরা আবার সমাজে বুক ফুলে ঘুরে বেড়াবে। আমি আপনার কাছে নিরাপত্তা চাচ্ছি, একজন দায়িত্বশীল অফিসার হিসাবে আপনি কি সে নিরাপত্তা দিতে পারবেন? শুধু হ্যাঁ কিংবা না বলুন। এরপর ভূমিকা শেষ হুঁশিয়ারিটি দিয়ে বলে যদি আপনি না পারেন তাহলে কাল সকালে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি প্রেস কনফারেন্সে আমি নিজে উপস্থিত থাকব, সবার সামনে বলবো এই বিভাগের অফিসাররা সাধারণত মানুষকে রক্ষা করতে অক্ষম, আপনারা শুধু ইউনিফর্ম পরে ঘুরে বেড়ান কিন্তু আমাদের নিরাপত্তা দিতে পারেন না। প্রাচী তখন বলে বৌমণি একটু আস্তে কথা বলো। দীপালি বলে এভাবে কথা বলতে নেই ভূমিকা তখন বলে যদি আমার কথা আপনার কষ্ট হয়ে থাকে তাহলে আমি সত্যি দুঃখিত, কিন্তু আমি একটা কথা মিথ্যে বলিনি, আমি শুধু সত্যিটাই বলেছি। ঠিক সে সময় পরশুরামের ফোন বেজে ওঠে। ফোন করেছে মহিতাশ মজুমদার। পাচকেদের নতুন স্টেটমেন্ট নেওয়া হচ্ছে, আগের সব সাক্ষ্য জোর করে ভয় দেখে নেওয়া হয়েছিল, নন্দাকেও সতর্ক করা হচ্ছে যাতে সে মুখ না খোলে। এই বলে ফোন কেটে দেয়। আর পরশুরাম তো ভিতরে তার আগুন জ্বলতে থাকে আর অনেক রাগ হতে থাকে, যা শুনে পরশুরামের ভিতরে যেন আগুন জ্বলতে থাকে। মহিতাশ মজুমদার আরও বলতে থাকে তোমরা আমাকে গলায় ফাঁস পড়তে চেয়েছিলে, কিন্তু সেই ফাঁস এবার তোমাদের গলায় পড়তে হবে। আমাকে হারানো না এত সহজ নয়, 24 ঘন্টার মধ্যে আমার সাসপেনশন তুলে নেওয়া হবে, আমি আবার দায়িত্বে ফিরবো, এটাই আমার প্রতিশ্রুতি। সৌরভ আমার পাশে আছে, সব ঠিক হয়ে গেলে সবাইকে নিমন্ত্রণ করব, তোমাকেও নিমন্ত্রণ করব, সব পরিবার আসবে। এদিকে দীপালি এবং প্রাচী বিদায় নিলেও তাদের কথাগুলো পরশুরামের মনে দাগ কেটে যায়। একজন অফিসার হিসেবে তার সম্মান, একজন স্বামী হিসেবে তার দায়িত্ব, আর একজন মানুষের বিবেক সবকিছু যেন একসঙ্গে তাকে প্রশ্ন করতে শুরু করেছে। ঠিক তখনই ফোনের কথাগুলো আবার মনে পড়ে। নতুন স্টেটমেন্ট, সাক্ষীদের উপর চাপ আর অপরাধীদের নতুন ষড়যন্ত্র, সব মিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কিন্তু পরশুরাম হাল ছাড়ার মানুষ নয়, নিজের মনে তিনি নিজের প্রতিজ্ঞা করছে আমি ফিরবো, শুধু ফিরবই না, সত্যিটাকে সবার সামনে নিয়ে আসব। এদিকে খবর পৌঁছে যায় অপরাধীর কাছে। বাবিন বলে পরশুরামে এত বিশ্বাস, মনে হচ্ছে এখনো বুঝতে পারেনি খেলা কিন্তু আমাদেরই হাতে। সৌরভ বলতে থাকে পরশুরাম বাড়ি বাইরে বেরোতেই হবে, আর সেদিন ওকে এমন শিক্ষা দিব না আপনি কখনোই ভুলতে পারবেন না। তটিনী তখন বলে নিজের সীমার মধ্যেই থাকো,
পরশুরামের হাত যখন নামে তখন সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা কারোই থাকে না। ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই, প্রতিটি সেকেন্ডে সময় বদলাচ্ছে, আর সেই সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাবে। মনে রেখো, পরশুরাম মাঠ ছেড়ে পালানোর মতো মানুষ নয়। আমি কখনো হাল ছাড়ি না। পরশুরাম কখনো হাল ছাড়ে না। সে আবার ফিরবে, এসে এসে তোমাদের সঙ্গে লড়বে। যা শুনে অপরাধীর মুখে হাসি ফুটে ওঠে। এদিকে দেখা যায় বাবিন এবং সৌরভ চলে এসেছে নন্দার বাড়িতে। এসে নন্দার সঙ্গে অসভ্যতা আচরণ করে। সৌরভ বাবিনকে বলে, চল একটু বাইরে ঘুরে আসি, টেনশন মুক্ত লাগবে, চাও খেয়ে আসি বা কফি শপে যাই। নন্দাকে বলে, চলো তুমিও আমাদের সঙ্গে যাবে। নন্দা ভয় পেয়ে যায়, বলছে, কেন আমি আপনাদের সঙ্গে যাব? সৌরভ বলে, ও বুঝতে পেরেছি, তুমি তো আবার কফি খাও না, ঝালমুড়ি কিংবা ফুচকা খাও, ওগুলোই খাওয়া যাবে। এই নিয়ে ব্যঙ্গ করতে থাকে বাবিন এবং সৌরভ। ভয় পেতে থাকে নন্দা। তখন বাবিন নন্দাকে বলে, পাঁচুকে যেভাবেই হোক আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। ও যদি মুখ খুলে দেয় তাহলে পুরো খেলা শেষ। এদিকে নন্দাকে একটার পর একটা হুমকি দিচ্ছে বাবিন এবং সৌরভ। বলছে, চল, তোকে এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে। নন্দা বলে, না না, আমি কোথাও যাব না। তখনই ফোন দেয় সৌরভ পরশুরামকে। পরশুরাম ফোন দিলে নন্দাকে ফোন দেওয়া হয়। বলছে, নন্দা, ওরা যা বলছে তাই করো, তুমি পিছন দিকে তাকাও, কেউ একজনকে দেখতে পাবে। তখনই নন্দা পিছনের দিকে তাকিয়ে বলরামকে দেখতে পায়, আর বলরাম ইশারা দিয়ে বলে দেয় ওদের কথা মতো কাজ করতে। তখন স্বস্তি পায় নন্দা। এরপর ফোন রেখে দেয় পরশুরাম। নন্দা তখন বলে, ঠিক আছে, আমাকে নিয়ে চলুন। এরপর সৌরভ নন্দাকে নিয়ে যেতে চায়। তখনই ফোন আসে বাবিনের। ফোনটা করে ভূমিকা। বলছে, তুমি গ্রামে গিয়েছো তাই না? শেষ পর্যন্ত ক্রিমিনালের খাতায় নাম লেখালে। যা শুনে বাবিন বলে, হ্যাঁ, ডিএনএ দোষ রয়েছে। তখন ভূমিকা বলে, তোমার ডিএনএর মজা দেখাবো এবার আমি। এটা বলে ভূমিকা ফোন রেখে দেয়। এদিকে পরশুরাম মন খারাপ করে দাঁড়িয়ে আছে। পিকু এবং লাট্টু তার কাছে চলে আসে। লাট্টু বলে, পা, তুমি হারবে না। পরশুরাম ছেলের দিকে তাকিয়ে বলে, কেন এমন বলছো? পিকুর চোখে উজ্জ্বল। পিকু একই কথা বলতে থাকে, তুমি হারবে না। লাট্টু বলে, স্কুলে সবাই বলে কারো বাবার বড় ব্যবসা আছে, কারো অনেক টাকা আছে, কেউ বিদেশ যায়, আমাদের তো এসব কিছু নেই। কিন্তু আমি সবাইকে বলি আমার বাবা সবার সেরা, কারণ আমার বাবা কখনো অন্যায়ের কাছে হার মানে না। যা শুনে পরশুরামের চোখ একদম ভিজে ওঠে। পিকু বলে, তুমি যদি হেরে যাও তাহলে শুধু তুমি হারবে না, আমরা সবচেয়ে বেশি হেরে যাব। তাই প্লিজ তুমি জিতে ফিরে আসো। পরশুরাম ছেলে এবং মেয়েকে বুকে জড়িয়ে নেয়। তখন ওইখানে তটিনী চলে আসে। তটিনী সে একই কথা বলে, আমি কোনোদিন তোমার বাড়ি গাড়ি টাকার জন্য গর্ব করিনি, আমি গর্ব করি তোমার সততার জন্য। তুমি একজন সৎ মানুষ, তুমি লড়াই করতে জানো, তাই আমি জানি কখনো ময়দান ছেড়ে পালাবে না। তিনি আবার বলে, আজ শুধু আমাদের জন্য নয়, সেই সব সাধারণ মানুষের জন্য লড়ো যারা এখনো বিশ্বাস করে সত্য একদিন জিতবে। পিকু, তটিনী এবং লাট্টু সবাই একই কথা বলতে থাকে, প্রমিস করো তুমি হারবে না। পরশুরাম তখন দৃঢ়কণ্ঠে উত্তর দেয়, আমি কথা দিচ্ছি, আমি লড়াই ছাড়বো না, শেষ পর্যন্ত সত্যের জন্যই লড়বো। আমরা হয়তো সাধারণ মানুষ, আমাদের বাড়ি গাড়ি নেই, কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো সততা আর আত্মসম্মান। এই দুই জিনিস কোনো অপরাধে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আজ থেকে এই লড়াই শুধু আমার নয়, এটা প্রতিটি সৎ মানুষের লড়াই। আর আমি কথা দিচ্ছি, লড়াই আমরা হারবো না, আমরা মাথা উঁচু করেই বাঁচবো। এই প্রতিজ্ঞার মধ্য দিয়ে শুরু হলো সত্যের শেষ যুদ্ধের প্রস্তুতি। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় পরশুরাম কি তার কথা রাখতে পারবে? অপরাধীকে উচিত শিক্ষা দিয়ে আয়ুষীকে তার পরিবারকে ফিরে দিতে পারবে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।